আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা যেই বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু করব ওস্তাদ, সেই বিষয়টাকে আমরা বলি ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। কি বলি? ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। তো ইম্পালসিভ ফোর্স জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। ইম্পালসিভ ফোর্স হচ্ছে অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়ারত অধিক পরিমাণের বলকে আমরা কি বলবো? ঘাত বল বলবো। ধরেন ব্যাটসম্যানের কাছে একটা বল আসলো, ব্যাটসম্যান বলটা ব্যাটে আঘাত করার আগে বলের উপর কোনো বল আছে? বলের উপর কোনো বল আছে? নাই। আঘাত করার পর কোনো বল আছে? নাই। শুধু আঘাত করলো, সে আঘাত করার সময় এর উপর বল প্রযুক্ত হয়। উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড এই বলটা থাকে না ওস্তাদ? তাহলে এই যে বলটা, এটাকে আমরা বলবো ইম্পালসিভ ফোর্স। অল্প সময় ধরে আঘাত করলো। এই যে খেয়াল করেন, এই যে দেখেন, ফুটবলার বলকে যখন কিক করে, পা পা আর বলের স্পর্শকাল কতক্ষণ সময় স্পর্শ করে? ফ্র্যাকশন অফ সেকেন্ড, তাই না? এই যে দেখেন, টেনিস প্লেয়ার রজার ফেদারার এটা না, রাফায়েল নাদাল নাকি ফেদারার? হ্যাঁ, ফেদারার। এটা ফেদারার, রজার ফেদারার। সে কি, সে টেনিস বলকে যে হিট করলো, এই দেখেন, এই যে হিট করতেছে, এই টেনিস ব্যাট আর বলের মাঝখানে এই এদের যে কন্ট্যাক্ট যখন হইল, এই কন্ট্যাক্টে থাকার সময় কত? খুবই কম সময় না? কম সময় কি অনেক পরিমাণ বল কাজ করতেছে না এটার উপর? এটা এটা দেখেন, এইখানে হিট করার আগেও এই বলটার উপর কোনো বল নাই, পরেও নাই, কিন্তু ওই কন্ট্যাক্টের সময় বলটা আছে। এই বলটাকে আমরা বলবো ইম্পালসিভ ফোর্স। এই ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে? তাহলে অল্প সময়ে ধরে কোনো বস্তুর উপর ক্রিয়ারত অধিক পরিমাণের বলকে আমরা বলবো ঘাত বল। এবং এটাকে ইম্পালসিভ ফোর্স কেন বলা হয় জানেন? এটাকে ইম্পালসিভ ফোর্স কেন বলা হয়? ইম্পালস বলতেই বুঝি হঠাৎ করে যখন কোনো কিছু হয়ে যায়, হঠাৎ করে। কিছু কিছু মানুষ যারা হঠাৎ করে রেগে যায়, আমরা বলি না তার বিহেভিয়ারটা কি ইম্পালসিভ, তাই না? ইম্পালসিভ, এটা পালস থেকে আসছে। দেখবেন, খেয়াল করে দেখবেন যে ধরেন ওই একটা ক্রিকেট বল আসলো, ব্যাটের কোনায় লাগে, আলট্রা এজে কিপার ধরলো, তো ব্যাটের সাথে লাগার সময় দেখে যে এইখানে কোনো শব্দ হইলো কিনা। তো ব্যাটের সাথে ওই জায়গায় যদি শব্দ না পালস মাপতো, কি হইতো দেখেন, খেয়াল করে দেখবেন, এইটা অনেক শার্প হয়। এই যে দেখেন, এই ক্ষেত্রে যদি এই দিক বরাবর ফোর্স থাকে, এই দিক বরাবর যদি টাইম থাকে, তাহলে দেখবেন এইটার গ্রাফটা হবে এরকম, যে এইটা কন্ট্যাক্টে আসার আগেও ফোর্স নাই, পরেও ফোর্স নাই। তো এরকম আসলে আমরা আমাদের মানব দেহের পালস কিরকম দেখি, এরকম না? খুবই শার্প হয় না? এই ফোর্সগুলাও এরকম গ্রাফ দেয় বলে এটার নাম কি? ইম্পালসিভ ফোর্স। বুঝাইতে পারছি ওস্তাদ? কঠিন কিছু ওস্তাদ? জটিল কিছু? একদম সহজ, জটিল বা কঠিন কোনো কিছুই না। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ আ ফোর্স। কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। কোনো একটা বস্তুর উপর যদি একটা বল ক্রিয়া করে এবং ওই ক্রিয়াশীল বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে, ক্রিয়াশীল বল ও বলের ক্রিয়াকালের গুণফল, ঠিক আছে? ক্রিয়াশীল বল কি? এফ, আর বলের ক্রিয়াকালের গুণফল কি? টি। তাহলে এটাই হচ্ছে কি আমার বলের ঘাত, ঠিক আছে? এখন এই বলের ঘাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বলের ঘাতকে আসলে আমরা প্রকাশ করি জে দ্বারা। জে ইজ ইকুয়াল টু, আমরা যদি এইটাকে এফ ডিটি ক্যালকুলাসীয় ফর্মে যদি দেই, এফ ডিটি, ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, ঠিক আছে? তাহলে এখন জে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এফ এর জায়গায়, এফ মানে কি আমরা জানি, এর আগের ক্লাস থেকে আমরা জানছি, ডি ডিটি অফ পি ডিটি।
জে ইজ ইকুয়াল টু, এটা ধরে নিলাম পিআই পিএফ, আদি ভরবেগ শেষ ভরবেগ ডিপি। তাহলে এই জায়গা থেকে আসবে জে ইজ ইকুয়াল টু পিএফ মাইনাস পিআই, পিএফ মাইনাস পিআই, বা ভরবেগের পরিবর্তন। অর্থাৎ এই বলের ঘাত যেই কথা, ভরবেগের পরিবর্তনও একই কথা। বলের ঘাত যেই কথা, ভরবেগের পরিবর্তনও একই কথা। তাহলে বলের ঘাতের সমীকরণ আমরা কি কি পাইলাম? এই একটা সমীকরণ পাইলাম, এই আর একটা সমীকরণ পাইলাম, তাই না? এটাকে আমরা বলি ইম্পালস মোমেন্টাম থিওরাম। ইম্পালস মোমেন্টাম থিওরাম। বলের ঘাত যেই কথা, ভরবেগের পরিবর্তনও একই কথা। ঠিক আছে? ইম্পালস মোমেন্টাম থিওরাম। ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছেন কিনা? তো এই জায়গা থেকে আমরা জে ইজ ইকুয়াল টু পিএফ মাইনাস পিআই, তাহলে জে ইজ ইকুয়াল টু এম ভিএফ মাইনাস ভিআই আমরা লিখতে পারি, একই কথা। এটা তো হইলো ক্যালকুলাসীয় পদ্ধতিতে আমরা দেখলাম। এবার আমরা যদি নর্মাল পদ্ধতিতে যাই, যে আমরা এক্সাক্ট ফোর্সটা নিয়ে কাজ করব না, আমরা কাজ করব ধরেন এভারেজ ফোর্স নিয়ে। তাইলে জে ইজ ইকুয়াল টু এফ এভারেজ ইন্টু ডেল টি, ক্রিয়াশীল বল ও ক্রিয়াকালের গুণফল। এফ কে কি লেখা যায়? এম এ ইন্টু ডেল টি। এ কে কি লেখা যায়? এম ভি মাইনাস ইউ বাই ডেল টি ইন্টু ডেল টি। তাহলে এম ভি মাইনাস এম ইউ। তাহলে জে ইজ ইকুয়াল টু কি? ভরবেগের পরিবর্তন আমরা বলতে পারি ভেক্টর ফরম্যাটে আমরা লিখলাম। তাহলে এটাও কি? এটাও হচ্ছে ইম্পালস মোমেন্টাম থিওরাম, তাই না? ইম্পালস মোমেন্টাম থিওরাম। বুঝতে পারছেন কিনা? এতটুকু বুঝতে পারছেন কিনা? এতটুকু না বুঝার তো কোনো কথা না, খুবই সহজ জিনিস, তাই না? এটা মানেই কি? জে ইজ ইকুয়াল টু ডেল পি, তাই না? এটাই, জে ইজ ইকুয়াল টু ডেল পি। এখন এই বলের ঘাতের তাহলে একক কি? ইউনিট। ইউনিট ইউনিট হচ্ছে এফ, এফ ইন্টু টি। এফ মানে কি? নিউটন, টি হইল সেকেন্ড, নিউটন সেকেন্ড। অর ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড না? অর কেজি মিটার পার সেকেন্ড। এই দুইটাই কিন্তু এসআই ইউনিট, এই দুইটাই কিন্তু এসআই ইউনিট। বুঝাইতে পারছি? বলের ঘাত বুঝতে পারছেন ওস্তাদ? বলের ঘাত নিয়ে কোনো গ্যাঞ্জাম আছে? কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কোনো একটা গ্রাফে যদি বল থাকে এফ, সময় থাকে টি, তাইলে এই ধরেন একটা গ্রাফ, ঠিক আছে? তাইলে এটার যে ক্ষেত্রফল হবে, এটার যে এরিয়া হবে, এরিয়া হবে হলো কি? বলের ঘাত।
বুঝাইতে পারছি? ক্লিয়ার? বলের ঘাত জিনিসটা কি এতটুকু আপনারা বুঝতে পারছেন? আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আমরা ঘাত বল এবং বলের ঘাত সংক্রান্ত কথাবার্তা বললাম। তো ঘাত বল কি? ঘাত বল হচ্ছে অল্প সময়ে যখন কোনো বস্তুর উপর অনেক বেশি বল কাজ করে। আর বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর ক্রিয়ারত বল এবং তার বলের ক্রিয়াকালের গুণফল হচ্ছে বলের ঘাত। ভরবেগের পরিবর্তন যেই কথা, বলের ঘাত একই কথা। এই জিনিসগুলো আমরা জানছি। তাহলে ঘাত বল হচ্ছে একটা টাইপ অফ ফোর্স, মানে অল্প সময়ে অনেক বল যদি কাজ করে। আর বলের ঘাত এটা আলাদা একটা রাশি। সো বলের ঘাত সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা এখন আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই একটা প্রবলেম আমরা দেখি। এখানে বলা আছে 0.3 কেজি ভরের একটি ফুটবলকে, তাহলে এখানে আমার বস্তুর ভর দেওয়া আছে, এম দেওয়া আছে। ফুটবলকে একজন ফুটবলার কি করায়, তার 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। ঠিক আছে, তাহলে শুরুতে ফুটবলের বেগ 0 ছিল, বেগ অর্জন করার আগে। ফুটবলারের পা এবং ফুটবলের মধ্যবর্তী স্পর্শকাল, স্পর্শকাল মানে কন্ট্যাক্ট টাইম, স্পর্শকাল মানে কি? কন্ট্যাক্ট টাইম, তাই না? যদি 10 মিলি সেকেন্ড হয় তবে 1 নাম্বার বলছে ভর বেগের পরিবর্তন নির্ণয় করো, 2 নাম্বারে বলছে বলের ঘাত নির্ণয় করো, 3 নাম্বারে বলছে বলের উপর প্রযুক্ত গড় বল নির্ণয় করো। তাহলে এইটা করার জন্য আমি আপনাকে 2টা মিনিট সময় দেই, আপনারা নিজেরা চেষ্টা করেন, এরপর আমি করে দিচ্ছি ইনশাআল্লাহ ওস্তাদ। তাহলে আপাতত আপনারা নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, চেষ্টা করেন, একদমই অত্যন্ত সোজা। নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, 2টা মিনিট নিজেরা একটু চেষ্টা করেন, চেষ্টা করলেই পারবেন, চেষ্টা করলেই পারবেন, একদম বেসিক। দেখেন ওস্তাদ, নিজেরা একটু চেষ্টা করেন। নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, চেষ্টা করিলেই পারিবেন। আর 12 সেকেন্ড আছে, এরপর আমি করে দিব ওস্তাদ। একদমই সহজ। আমরা জানি, আমি জানি আপনাদের কাছে এগুলো পানি ভাত জিনিস, এগুলো আপনারা পারবেন, ঠিক আছে? তাও এটা ভদ্রতার খাতিরে করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, তাহলে আমরা প্রবলেমটা একটু সলভ করি। কি রং দিয়ে করব? পিয়া রং দিয়ে সলভ করি। দেখেন, এক নাম্বারের সলিউশনটা আমরা দেখি। ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। ভরবেগের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু পি এফ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে ভর কত বস্তুর? আচ্ছা, তাহলে এম ভি এফ মাইনাস ভিআই। এম কত? এম হচ্ছে 0.3 কেজি। ভিএফ কত? ভিএফ হচ্ছে 10, ভিআই কত? 0। তার মানে কত? 3 কেজি মিটার পার সেকেন্ড। শেষ, 1 নাম্বার করে ফেলছি, এটাই অ্যান্সার। 2 নাম্বার, 2 নাম্বারে কি চাইছে?
বলের ঘাত নির্ণয় করো। বলেন তো, যাহাই ভরবেগের পরিবর্তন তাহাই বলের ঘাত না, তাই না? তাহলে জে ইজ ইকুয়াল টু ডেল পি, তার মানে কি 3 কেজি মিটার পার সেকেন্ড, আর আপনি 3 নিউটন সেকেন্ডও লিখতে পারেন, একই কথা। ঠিক আছে, সোজা। 3 নাম্বার, বলের উপর প্রযুক্ত গড় বল নির্ণয় করো। বলটির উপর প্রযুক্ত গড় বল নির্ণয় করতে বলছে। তাইলে আমরা কি জানি, জে ইজ ইকুয়াল টু এফ অ্যাভারেজ ইন্টু ডেল টি। তাইলে এফ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু জে বাই ডেল টি। জে কত দেওয়া, কত পাইছি আমরা 3, ডেল টি কত 10 মিলি সেকেন্ড। তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে কত 300 নিউটন। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? একদম বেসিক প্রবলেমটা শুরুতে আমরা করলাম। হ্যাঁ, একদম বেসিক, একদম সহজ জিনিসটা শুরুতে আমরা দেখে ফেললাম। দেখেন ওস্তাদ, দেখেন বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন না? দেখেন, এরপর খেয়াল করেন পরের প্রবলেমটা। দেখেন, একজন খেলোয়াড় একটি বিলিয়ার্ড বলকে 500 নিউটন সেকেন্ড বলের ঘাত দ্বারা আঘাত করলেন। তাহলে এইটা হলো আমার জে দেওয়া আছে। ঠিক আছে, বলের ঘাত আমার জে দেওয়া আছে। বিলিয়ার্ড বলের ভর 500 গ্রাম। এই বাবা, হাফ কেজি বিলিয়ার্ড বল। যাই হোক, একটু অবাস্তব হয়ে গেছে, কিছু মনে করবেন না, একটু অবাস্তব, হালকা একটু অবাস্তব হয়ে গেছে, আপনার কিছু মনে করেন না। বলটি কত বেগ লাভ করলো, আমাদের কাছে এটা বলছে বলটি কত বেগ লাভ করলো। আঘাতকাল যদি 5 মিলি সেকেন্ড হয়, 5 মিলি সেকেন্ড হয়, তাহলে বলের উপর প্রযুক্ত, এই বিলিয়ার্ড বলের উপর প্রযুক্ত গড় বল কত। বিলিয়ার্ড বল বলতে আসলে কিউ বল বোঝায়, অন্য বলে তো আসলে হিট করে না কিউ দিয়ে। কিউ মানে ওই যে ডান্ডি যেটা থাকে না, ওটারে বলে কিউ। কিউ দিয়ে এরকম করে টুক করে এমনি করে মারে, বুঝছেন? তো এইটা করার জন্য আমি আপনাকে 2 মিনিট সময় যদি না দিই, অত্যাধিক অতীব অন্যায় হয়ে যাবে। সুতরাং 2 মিনিট সময় নেন, নিজেরা একটু চেষ্টা করেন, তারপর আমি করে দিচ্ছি ওস্তাদ, তারপর আমি করে দিচ্ছি। নিজেরা একটু চেষ্টা করেন, এরপর আমি করে দিচ্ছি ওস্তাদ। আজকে কাজ করি, ডিফারেন্ট কালার দিয়ে লিখব। লাইট পিঙ্ক, না এরকম একটা কালার, পিঙ্ক কালার সুন্দর লাগবে, একদিন খুবই সুন্দর লাগবে। দেখেন, দেখেন
আমরা সলিউশন করি। বা কালারটা তো পুকি কালার, পুকি। ঠিক আছে, তো খেয়াল করেন, বলছে একটা বিলিয়ার্ড বলকে, এটা যে দেওয়া আছে, যে হইলো আমার কত 500 নিউটন সেকেন্ড। জে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডেল পি জানি না, তাহলে জে 500 ডেল পি এম ভিএফ মাইনাস ভিআই। তা আঘাত করার আগে তো, আঘাত করার আগে যে কিউ বল থাকে ওটা তো স্থির থাকে, তাই না? তাহলে ভিআই তো 0, তাহলে ভিএফ ইজ ইকুয়াল টু 500 বাই এম, এম কত 0.5 কেজি, তাহলে 0.5 কেজি, ঠিক কিনা? তাইলে এই জায়গায় ভিএফ কত আসবে? তাহলে এইটা আসবে 1000 মিটার পার সেকেন্ড, ঠিক কিনা? এটা যদি 500 নিউটন সেকেন্ড বলে আঘাত করে, তাহলে তো এটাই আসবে, ঠিক কিনা? ঠিক কিনা? 1000 মিটার পার সেকেন্ড। দেখেন খুবই অবাস্তব হয়ে যাচ্ছে জিনিসটা, খুবই অবাস্তব হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু এইটা মান আসছে এইটাই। ঠিক আছে, যাই হোক, এটারে আমি কেন ক্যালকুলেটর দিয়ে করলাম জানি না। আচ্ছা, যাই হোক। 2 নাম্বার বলছে আঘাতকাল যদি 5 মিলি সেকেন্ড হয়, তাহলে বলের উপর প্রযুক্ত গড় বল কত? তাহলে আমরা কি জানি, যে ইজ ইকুয়াল টু এফ অ্যাভারেজ ইন্টু টি বা ডেল টি। ডেল টি, তাহলে এফ অ্যাভারেজ জে বাই ডেল টি, পাঁচশো, ডেল টি কত 5 মিলি সেকেন্ড না, 5 ইন্টু 10⁻³ তাইলে এইখানে আসবে 1 ইন্টু 10⁵ এত নিউটন। এইটাই অ্যান্সার। 1,00,000 নিউটন বল প্রয়োগ করছে, মানে বুঝতেছেন হিসাবটা? তাহলে ওটা তো মানুষ ছিল না, হাল্ক 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 বিলিয়ার্ড খেলছে, বুঝছেন? হাল্ক বিলিয়ার্ড খেলছে, যার কারণে এরকম ভ্যালু আসছে। যাই হোক, একটু অবাস্তব হয়ে গেছে, আপনারা কিছু মাইন্ড করেন নাই তো? আপনারা কিছু মনে করেন নাই তো? হ্যাঁ, আপনারা কি মাইন্ড করেছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? হ্যাঁ, আমি কি ভুল কিছু বলতেছি? না, আমি কিছু মাইন্ড করেন, একটু অবাস্তব এসে পড়েছে, আসতেই পারে। ঠিক আছে, ওকে। না, পুকি কালার সুন্দর। দেখেন, 500 গ্রাম ভরের একটি বল 45 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। বলটি মাটিতে আঘাত করে আবার 20 মিটার উচ্চতায় উঠে। মাটির সাথে বলের স্পর্শকাল 10 মিলি সেকেন্ড হলে বলের ঘাত নির্ণয় করো। 1। 2 নাম্বার, বলের উপর প্রযুক্ত গড় বল নির্ণয় করো। নাইস। এটা করার জন্য আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিব, এরপর ইনশাল্লাহ আমি তো আছি, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে করিয়ে দিব। নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, নিজেরা চেষ্টা করেন। নিজেরা চেষ্টা করেন।
নিজেরা চেষ্টা করেন ওস্তাদ। খুবই সহজ, খুবই অতীব সহজ একটা গাণিতিক প্রবলেম ওস্তাদ, অতীব সহজ। দেখেন এই ধরেন গ্রাউন্ড, এই গ্রাউন্ড থেকে এই জায়গায় একটা বল আছে, এই বলটা কত হাইটে আছে, ধরে নিলাম এই বলটা আছে 45 মিটার হাইটে। কতটুকু হাইটে আছে, এই হাইটে আছে 45 মিটার, হাইটে আছে। এই হইল একটা বল, ঠিক আছে। এরপর বলটা কি করলো, মাটিতে পড়লো। মাটিতে পড়ার আগে তার একটা বেগ আছে, মাটিতে পড়ার আগে, ভূমিতে আঘাত করার আগে তার একটা বেগ আছে। আঘাত করার আগে যে বেগটা, সেটাকে আমি VI ধরলাম। ঠিক আঘাত করার পরে সে আবার উপরের দিকে উঠলো, কিছু পরিমাণ শক্তি হারায় উপরের দিকে উঠছে, ঠিক আছে। কতটুকু উপরে উঠছে, 20 মিটার উপরে উঠছে, তাই না, 20 মিটার উপরে উঠার সময় তার একটা, ঠিক আঘাতের পরে উপরে উঠার সময় তার একটা বেগ পাওয়া গেছে, সেটা ধরলাম VF। এখন ভালো করে বুঝেন, এই যে প্রথমে তার আদি বেগ U কত, 0। এবার দেখেন, তাহলে উপর থেকে নিচে পড়ার সময় ভূমিতে আঘাত করার ঠিক আগে তার বেগ, আমরা কি জানি, আমরা সলিউশন করি। যে VI স্কয়ার ইজ ইকুয়াল টু U স্কয়ার প্লাস টুয়াইস GH। পরন্ত বস্তুর ক্ষেত্রে তো U0, তাহলে VI হবে রুট ওভার টুয়াইস GH রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 45। ভ্যালু বের করেন, ভ্যালু বের করবেন, এইখানে ভ্যালু আসবে 29.69 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে VI। এবং আঘাতের পরে নিচ থেকে উপরের দিকে যে বেগ, এটার যে আদি বেগ, এটাই হচ্ছে আঘাতের পরে শেষ বেগ। বুঝাইতে পারছি, VF। তাহলে আমরা এইটাকেই VF ধরবো, আর এইটাকে নর্মাল আমরা V ধরলাম। তাহলে আমরা এই সর্বোচ্চ 20 মিটার উচ্চতা পর্যন্ত সর্বোচ্চ ওঠে না, তাহলে এখানে কি V0। তাহলে আমরা কি জানি, V is equal to VF, V square is equal to VF square minus twice GH। এটা H1 ধরলাম, এটা H2। তাহলে VF is equal to root over twice GH2। তাহলে root over 2 into 9.8 into H2 হচ্ছে 20। তাহলে এইখান থেকে আপনার ভ্যালু আসবে হচ্ছে 19.79 এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে VI পাইছি, VF পাইছি। এখন দেখেন, VF এর দিক উপরের দিক, এই VF এর দিকটাকে, এই উপরের দিকটাকে আমি পজিটিভ ধরলাম, নিচের দিকটাকে আমি নেগেটিভ ধরলাম, ঠিক আছে।
এখন আমরা যদি বলের ঘাত বের করতে চাই আমরা কি জানি, জে ইজ ইকুয়াল টু কি ডেল পি, তাহলে এম ভিএফ মাইনাস ভিআই। আচ্ছা, ভিএফ এম কত 500 গ্রাম, 500 গ্রাম মানে 0.5, ভিএফ কত 19.79, ভিআই কত 29.69, কিন্তু নিচের দিক নেগেটিভ, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে 29.69, তাহলে এই জায়গায় আসবে 24.74, 24.74 এত নিউটন সেকেন্ড। ঠিক আছে, ঠিক আছে কিনা? দুঃখিত, এটাকে এখানে রাখি। বুঝতে পারছেন? 24.74 এত নিউটন সেকেন্ড। ক্লিয়ার? এইটা হচ্ছে এক নাম্বার বলের ঘাত আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে সিস্টেমটা কি? উপর থেকে নিচে পড়ছে, ড্রপ খায় উপরের দিকে উঠছে। ড্রপ খাওয়ার আগের মুহূর্তের বেগ এটা হলো হচ্ছে ভিআই, পরের মুহূর্তের বেগটা ভিএফ। তাহলে উপর থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর সূত্র ইউজ করছি, ভি ইজ ইকুয়াল টু ইউ, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, বা এখানে ভিআই স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh1। ঠিক আছে, এখানে h1 দিলাম। সো এই হচ্ছে আমার বলের ঘাত। এরপর 2 নাম্বার, বলের উপর প্রযুক্ত গড় বল নির্ণয় করো। আমরা যেহেতু বলের ঘাত বের করে ফেলতে পারছি, গড় বল কোনো ইস্যু। এফ অ্যাভারেজ ইনটু ডেল টি, তাহলে এফ অ্যাভারেজ জে বাই ডেল টি, এফ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু জে কত একটু আগে বের করলাম 24.74, ডেল টি কত 10 মিলি সেকেন্ড, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু দি পাওয়ার -2, তাহলে 2474 এত। এইটাই বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? বুঝাতে পেরেছি কিনা? খুবই সহজ, অত্যন্ত সহজ, জটিলতার কোনো জায়গা এখানে নেই ওস্তাদ, জটিলতার কোনো জায়গা এখানে নেই। দেখেন, লিখে ফেলেন, তুলে ফেলেন, একটু বুঝার বিষয় ছিল, তুলে ফেলেন। ঠিক আছে, এটা আগে তুলেন, 2 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, তুলে ফেলেন। তুলে ফেলেন। দেখেন,
দেখেন ওস্তাদ, আচ্ছা দেখেন, একটি বল ভি বেগে একটি উলম্ব দেয়ালকে থিটা কোণে আঘাত করে এবং একই বেগে দেয়ালের সাথে উলম্বের বিপরীত দিকে একই কোণে ফিরে যায়। ঠিক আছে, দেয়াল একই কোণে উলম্বের বিপরীত দিকে একই কোণে ফিরে যায়, দেয়ালের উপর প্রযুক্ত বলের ঘাত কত? তাহলে এটা করার জন্য আমি আপনাকে 2টা মিনিট সময় তো অবশ্যই দিব, অবশ্যই দিব। করেন, ট্রাই করেন ওস্তাদ। দেখেন, একটি বল ভি বেগে একটি উলম্ব দেয়ালকে থিটা কোণে আঘাত করে, একই বেগে দেয়ালের সাথে উলম্বের বিপরীত দিকে একই কোণে ফিরে যায়, দেয়ালের উপর প্রযুক্ত বলের ঘাত কত? দেখেন, খেয়াল করেন যে এই একটা দেয়াল, এই দেয়ালে একটা বল, বুঝেন এটা একটা দেয়াল, ঠিক আছে, এই একটা দেয়াল, হ্যাঁ, এই দেয়ালে একটা বল, আমার ওই পুকি কালার কই, হ্যাঁ পুকি বল, এই পুকি বলটা থিটা কোণে আঘাত করে। একটি উলম্ব দেয়ালকে কত কোণে আঘাত করছে? থিটা কোণে আঘাত করছে, থিটা কোণে আঘাত করছে, একটি উলম্ব দেয়ালকে থিটা কোণে আঘাত করছে, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে থিটা কোণে কিভাবে আঘাত করলো সে? কোনটা কোথায়? কোনটা হলো এইখানে, এই যে থিটা কোণে আঘাত করছে। এখন এই বলটা আবার কি হয়েছে? বিপরীত দিকে এই থিটা কোণেই ব্যাক গেছে, থিটা কোণেই ব্যাক গেছে।
এখন এইটা যে এইখানে আঘাত করলো উলম্বের সাথে বিপরীত দিকে, দেখেন এইখানে বলছে উলম্বের বিপরীত দিকে একই কোণে, উলম্বের বিপরীত দিকে একই কোণে ফেরত গেছে। তাহলে এই যে এইদিকে গেল, শুরুতে আঘাত করলো, এটা ধরলাম ভিআই, ভিআই, আর এই যে ব্যাক গেল এটা হলো ভিএফ। ঠিক আছে, এবার দেখেন এর দুইটা উপাংশ আছে, এইটা যদি থেটা হয় এটাও থেটা, তাহলে এইটা কি ভিআই, ভি বেগে বলছে না, ভিআইটা কি ভি বেগে আঘাত করছে, সরি ভিআই না, ভি বেগে আঘাত করছে, তাই না, এটা ভি বেগ, ভি, এটাও ভি বেগ। ভি বেগে ব্যাক করছে, তাহলে এইটা যদি থেটা হয় তাহলে এটা ভি কস থেটা, আর এর উপরের দিকের উপাংশ কি হবে, ভি সাইন থেটা। তাহলে ভি আই যদি আমি ধরি, ভি আই হবে ভি কস থেটা, এই ডান দিক কি এক্স অক্ষের পজিটিভ দিক, তাহলে আই ক্যাপ, প্লাস উপরের দিক ওয়াই অক্ষের পজিটিভ দিক ভি সাইন থেটা জে ক্যাপ। ক্লিয়ার? এটা আবার ফিরে গেছে এইভাবে, তাহলে এইটার যে ফিরে যাওয়ার দিক, ফিরে যাওয়ারটা খেয়াল করে দেখেন, ফিরে যাওয়ারটা এক্স অক্ষ বরাবর উপাংশ ভি কস থেটা, ওয়াই অক্ষ বরাবর উপাংশ দেখেন উপরের দিক ভি সাইন থেটা। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখেন ভিএফ ইজ ইকুয়াল টু ভি কস থেটা আই ক্যাপ মাইনাস ভি কস থেটা আই ক্যাপ প্লাস ভি সাইন থিটা জে ক্যাপ। এটা হচ্ছে ভিএফ। এখন বলছে দেয়ালের উপর প্রযুক্ত বলের ঘাত কত, তো বলের ঘাত জে ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম ভিএফ মাইনাস ভিআই। এম ভিএফটা কি, ভিএফটা হচ্ছে মাইনাস ভি কস থেটা আই ক্যাপ প্লাস ভি সাইন থেটা জে ক্যাপ। দেখেন এই ভি, এটা কেন মাইনাস হইল, কারণ এটা এক্স অক্ষের নেগেটিভ দিক আর যাওয়ার সময় এক্স অক্ষের পজিটিভ দিকে গেছে, আর উপরের দিকের যে উপাংশ ওয়াই অ্যাক্সিস বরাবর এটা দুইটাই পজিটিভ। তাহলে এইবার দেখেন, তাহলে মাইনাস মাইনাস ভি কস থেটা আই ক্যাপ মাইনাস ভি সাইন থেটা জে ক্যাপ। এবার দেখেন ভি সাইন থেটা জে ক্যাপ, ভি সাইন থেটা জে ক্যাপ গন, তাহলে মাইনাস টুয়াইস এম ভি কস থেটা আই ক্যাপ। এইটাই হচ্ছে আমার দেয়ালের উপর প্রযুক্ত বলের ঘাত, এটাই হচ্ছে আমার দেয়ালের উপর প্রযুক্ত বলের ঘাত। ক্লিয়ার? বুঝাইতে পারছি? একদম সোজা। একদম সহজ ওস্তাদ, একদমই সহজ। ক্লিয়ার কিনা, বুঝাইতে পারছি কিনা? এবার খেয়াল করেন, এইটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন? এবার খেয়াল করেন, আমরা আরেকটা গাণিতিক সমস্যায় যাব, এটা একটু তুলে ফেলেন। আমি আরেকবার বুঝাই। একটা বল ভি বেগে একটা উলম্ব দেয়ালের থেটা কোণে আঘাত করছে, আঘাত করে আবার একই কোণে
উলম্বের বিপরীত দিকে ফিরে গেছে, তাহলে আঘাত করছে ভি বেগে থেটা কোণে, তাহলে এর দুইটা উপাংশ ভি কস থেটা ভি সাইন থেটা, তাহলে ভি আই কি হবে ভি কস থেটা আই ক্যাপ, কারণ এটা গেছে এক্স অক্ষের পজিটিভ দিকে, আর প্লাস ওয়াই অক্ষের পজিটিভ দিকে ভি সাইন থেটা জে ক্যাপ, আবার ভি এফ দেখেন এটা ফিরে আসছে, তাই না, ফিরে আসছে, যার কারণে এই দিক বরাবর ভি কস থেটা মাইনাস ভি কস থেটা আই ক্যাপ, আর উপরে কি ভি সাইন থেটা এটা প্লাস, এরপর আমরা নর্মাল সমীকরণে বসাই দিছি, হয়ে গেছে। বুঝাইতে পারছি? অত্যন্ত সহজ গাণিতিক সমস্যা ওস্তাদ, অত্যন্ত সহজ গাণিতিক সমস্যা, জটিল কিছুই না। এইবার খেয়াল করেন পরের প্রবলেম, একটি স্প্রিং লোডেড পিস্তল 2t⁶ প্লাস 3t কিউব নিউটন বল গুলির উপর প্রয়োগ করে 2 সেকেন্ডে গুলির উপর প্রযুক্ত বলের ঘাত কত? 2 সেকেন্ডে গুলির উপর প্রযুক্ত বলের ঘাত কত? নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, 2 মিনিট সময় দিলাম। নিজেরা চেষ্টা করেন। নিজেরা চেষ্টা করেন ওস্তাদ। নিজেরা চেষ্টা করেন, পারবেন পারবেন ওস্তাদ, পারবেন, অবশ্যই পারবেন, পারতেই হবে। দেখেন উস্তাদ, আচ্ছা তো বলছে কি একটি স্প্রিং লোডেড পিস্তল 2t⁶ প্লাস 3t কিউব নিউটন বল গুলির উপর প্রয়োগ করে। আচ্ছা তো আমরা জে ইজ ইকুয়াল টু কি জানছি, ইন্টিগ্রেশন অফ এফ ডিটি, তাই না? তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি, 2t⁶ প্লাস 3t কিউব এত ডিটি 0 থেকে 2, তাইলে এটা ভেঙে দেই, 2 0 থেকে 2 t⁶ ডিটি প্লাস 3 0 থেকে 2 t⁵ ডিটি 2 t⁷ 7/7 0 থেকে 2 প্লাস 3 t⁴/4 0 থেকে 2, ঠিক আছে? তাহলে এইটা এখান থেকে আসতেছে 2 2⁷ 7/7
প্লাস 3 2^4/4। দেখি এখানে কত আসে। (48.57) এত নিউটন সেকেন্ড। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমার মনে হয় আমরা সুন্দর করে বুঝতে পারছি। ক্লিয়ার কিনা? একদম সহজ। এখন আমরা দেখেন এই আরেকটা গাণিতিক সমস্যা দেখেন। এখানে কি বলা আছে, একজন ব্যাটসম্যান তার দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে আগত, কত 40 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি 200 গ্রাম ভরের বলকে হালকা আঘাত করে বলটির বেগের দিক, শুধু দিক কতটুকু পরিবর্তন করছে, 60 ডিগ্রি পরিবর্তন করে দেন। কোন দিকে পরিবর্তন করছে? এই 60 ডিগ্রিটা কার সাথে? আগত বলের দিকের সাথে। কিন্তু বেগের মান একই থাকে। বেগের মান কি থাকবে? একই রকম থাকবে। তাহলে প্রযুক্ত বলের ঘাত কত? এটা আপনাদেরকে করতে বলেছে ওস্তাদ। তো আপনারা নিজেরা চেষ্টা করেন, আপনাদেরকে চেষ্টা করতে না দিলে সেটা একটু খারাপ দেখা যাবে। তাই নিজেরা 2টা মিনিট একটু চেষ্টা করেন ওস্তাদ, 2 মিনিট একটু নিজেরা চেষ্টা করেন, নিজেরা একটু 2টা মিনিট চেষ্টা করেন। অবশ্যই পারবেন, খুবই সহজ, অবশ্যই পারবেন। বুঝতে পারছি? নিজেরা একটু 2টা মিনিট চেষ্টা করেন। জিনিসটা আসলে কি বুঝাইছে এটা বোঝাটা জরুরি। এটা বুঝলেই এই ম্যাথ আপনার কাছে একদম পানি। এটা বুঝলেই এই প্রবলেম আপনার কাছে পানি। জাস্ট বোঝাটা জরুরি। বুঝাইতে পারছি? খুবই সহজ, অত্যন্ত সহজ ওস্তাদ, অতীব সহজ। নিজেরা একটু চেষ্টা করেন। চেষ্টা করেন। চেষ্টা করলেই পারবেন ওস্তাদ, চেষ্টা করলেই এটা পারবেন। এটা জটিল কিছুই না, একদমই সোজা। খেয়াল করে দেখেন, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এইখানে বলছে 40 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি 200 গ্রাম ভরের বলকে হালকা আঘাত করে বলটির বেগ 60 ডিগ্রি পরিবর্তন, বেগের দিক 60 ডিগ্রি পরিবর্তন করা হয়েছে, কিন্তু বেগের মানের কোনো চেঞ্জ হয় নাই। বলতে কি বোঝানো হয়েছে আমি আপনারা বুঝাই। আমার কাছে তো ব্যাট নাই, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে। কি আছে? ছাতা আছে। ভালো করে বুঝেন, এটা আপনি ব্যাট চিন্তা করেন। ধরেন জিনিসটা কি, মানে সিনারিওটা কি? ব্যাটসম্যান ঠিক আছে, বল এদিক থেকে আসতেছে, বল আসতেছে, ব্যাটসম্যান কি করবে? বুঝছেন তো? হুক, মানে আস্তে করে এখানে টাচ লাগে, বলটা এইভাবে আসতেছিল, এটা 60 ডিগ্রি চেঞ্জ করে দিছে। এইভাবে সোজা আসতেছিল, এটা 60 ডিগ্রি চেঞ্জ করে দিছে।
তার মানে এই অক্ষ বরাবর আসতেছিল, এটারে যদি আমি এক্স অক্ষ ধরি আর এই দিক বরাবর যদি ওয়াই অক্ষ ধরি, তাহলে এই দিকে একটু 60 ডিগ্রি বাঁকায় দিছে। বুঝতে পারছেন বিষয়টা? বলটা আসতেছে এটারে আমি মানে এই দিকে একটু, বুঝতে পারছেন? বলটা আসতেছে এটাকে আমি 60 ডিগ্রি মানে আসতেছে আমি একটু বাঁকায় দিলাম। তাহলে এইটাই হচ্ছে, এই কাহিনীটাই এখানে হয়েছে। তো এই কাহিনী যদি এখানে হয়ে থাকে তাহলে জিনিসটা আমরা কিভাবে সলভ করব আপনারা দেখেন। এটার জন্য আমাদের একটু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন। তো এই দিক বরাবর বলটা আসছে, ঠিক আছে? কত বেগে আসছে? কত? 40 মিটার পার সেকেন্ড বেগে। এবং দিকটাও এই দিক, তাই না? আগত বলের দিক এই দিক। এখন এইটা ব্যাটসম্যান হিট করার পরে কি হয়েছে ওস্তাদ? ব্যাটসম্যান হিট করার পরে বলটা একটু 40 ডিগ্রি এই দিকে, এটা বলতে একটু বাইরের দিকে, মানে এইটা এইভাবে যাচ্ছিল, একটু এইভাবে এইভাবে একটু বাইরের দিকে এইভাবে সরে গেছে। তো এখন এইটাও কত? এটাও হচ্ছে আমার 40 মিটার পার সেকেন্ড। এখন কতটুকু চেঞ্জ করছে দিক? 60 ডিগ্রি চেঞ্জ হয়েছে। তাহলে এর কয়টা উপাংশ আছে? অবশ্যই দুইটা উপাংশ আছে। এই দিক বরাবর একটা উপাংশ, এটা হইল 40 cos 60 ডিগ্রি, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড। আর এই দিক বরাবর আরেকটা উপাংশ তৈরি হবে, সেটা হইল 40 sin 60 ডিগ্রি, এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাইলে এই দিকটা আমার এক্স অক্ষের পজিটিভ দিক, এবং এই বাইরের দিকটা, এটা আমি নিচে আঁকছি কারণ এটা হইতেছে এই বাইরের দিক আমরা বুঝাচ্ছি। এইটা ধরে নিলাম ওয়াই অক্ষের পজিটিভ দিকটা আমরা ধরে নিলাম। বুঝাইতে পারছি? আচ্ছা, তাইলে আমরা এটার সলিউশন করি, খেয়াল করেন। তাইলে তাহলে আগে বেগ ভিআই, ব্যাটসম্যান হিট করার আগে বেগ কত? 40 আই ক্যাপ, এত মিটার পার সেকেন্ড। হিট করার পর ভিএফ কত? 40 cos 60, 40 cos 60 না? 40 cos 60, cos 60 মান হাফ, তাহলে এখানে হবে 20, তাহলে 20 আই ক্যাপ প্লাস 40 sin 60 না? এই sin 60 মানে কি? √3/2, তাহলে 20√3, তাই না? এখানে √3/2 হইলে এটা হবে 20√3, এত মিটার পার সেকেন্ড হবে, তাই না? তাহলে 20√3 এত জে ক্যাপ। তাহলে 40 আই ক্যাপ 20√3 জে ক্যাপ। সুন্দর। এখন আমরা জে এর সমীকরণে ফেলে দেই। জে ইজ ইকুয়াল টু কত? এম ভিএফ মাইনাস ভিআই। তাইলে জে ইজ ইকুয়াল টু এম মানে কত? 200 না? 200 গ্রাম, তাহলে 0.2। তাহলে এই জায়গায় আসতেছে হচ্ছে ভিএফ হইল 20 আই ক্যাপ প্লাস 20√3 জে ক্যাপ, 20 আই ক্যাপ প্লাস 20√3 জে ক্যাপ মাইনাস 40 আই ক্যাপ। জে ইজ ইকুয়াল টু, তাহলে এই জায়গায় দেখেন 20 থেকে 40 গেলে -20 থাকে, 0.2। এখানে আসতেছে হচ্ছে আমার -20 আই ক্যাপ প্লাস 20√3 জে ক্যাপ, এটা আসতেছে। এখন 0.2 এর সাথে আপনি চাইলে এটা গুণ করে দিতে পারেন, এই 20 কমন নিয়ে গুণ করে দেন। তাহলে জে ইজ ইকুয়াল টু আসতেছে, এখানে আসবে 4, এখানে আসবে মাইনাস আই ক্যাপ প্লাস √3 জে ক্যাপ। তাহলে এত নিউটন সেকেন্ড, এটাই হইতেছে আমার কি? বলের ঘাত। এখন যদি বলের ঘাতের মান চাইতো আমাদের কাছে, মান আমরা বের করতে পারবো না, জে এর মান
ঠিক আছে, মান আমরা বের করা এটা কোনো ব্যাপার আমাদের কাছে? মান বের করা কোনো ইস্যু আমাদের কাছে? যে এর মান হবে √4 বাইরে থাকবে, √(-1 স্কয়ার প্লাস √3 এইটার স্কয়ার। তাহলে হবে হচ্ছে 3 আর 1 হলো 4 হবে, তাহলে রুট করলে অতএব J ইজ ইকুয়াল টু 8 নিউটন সেকেন্ড। এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? এটা বলের ঘাতের মান, আর এটা ভেক্টর ফরম্যাট। হ্যাঁ, বলের ঘাত যেহেতু একটা ভেক্টর, এটা একটা তার কি ফরম্যাট? ভেক্টর ফরম্যাট ওস্তাদ, এটা তার ভেক্টর ফরম্যাট। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝাতে পেরেছি কিনা? জটিল কিচ্ছু না, একদম সহজ, একদমই সহজ। পরের গাণিতিক সমস্যা আমরা যাব। এইখানে বলছে বলের ঘাত কত। আমরা কি জানছি? বল সময় লেখচিত্রের ক্ষেত্রফলই হবে কি? বলের ঘাত। তাহলে এটার ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার? এটার ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার ওস্তাদ? কোনো ব্যাপারই না। এটা একটা কি? ট্রাপিজিয়াম। তাহলে এইখানে সলিউশন, এটার ক্ষেত্রফল কি হবে? এটার এরিয়াই হবে তার ক্ষেত্রফল, তাই না? তাহলে এইখানে জে ইজ ইকুয়াল টু, এটা একটা কি? ত্রিভুজ। আচ্ছা, পুরাটা ট্রাপিজিয়াম। আপনি ধরে নেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল জানেন না, তাহলে এইটুকু একটা কি? ত্রিভুজ। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ভূমি কত? 3, উচ্চতা কত? 40। ঠিক আছে, ওকে। প্লাস এইটা কি? আয়তক্ষেত্র। 7 থেকে 3 গেলে কত থাকে? এইটুকু, তাহলে কত? এইটুকু 4, তাহলে এইটুকু 4 হলে এইটুকু 4। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে প্রস্থ কত? 40। 4 ইন্টু 40 প্লাস একইভাবে এই 7 থেকে যদি আমি 10 থেকে যদি 7 বিয়োগ করি কত থাকে? 3, তাহলে হাফ 3 ইন্টু কত? হাইট কত? 40, হাইট হইল 40। তাহলে এখানে কত আসে দেখেন তো? 3 দুগুণে 6, 60 প্লাস 4 4 16, 160 প্লাস আবার 60, তাহলে 160 আর 100, 260 আর 20, 280 নিউটন সেকেন্ড। বুঝাইতে পারছি? ট্রাপিজিয়াম হিসেবে আপনি করতে পারেন। ট্রাপিজিয়ামের সমীকরণ কি? ট্রাপিজিয়াম হইল হাফ অর জে ইজ ইকুয়াল টু হাফ সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল। সমান্তরাল বাহু কে কে আছে? এইটা আর এইটা। এইটার দৈর্ঘ্য কত? 10, আর এইটার দৈর্ঘ্য কত? 7 থেকে 3 গেলে 4, 14। সমান্তরাল বাহুর উচ্চতা কত? 40, মধ্যবর্তী দূরত্ব আর কি, তাই না? তাইলে থাকে 20, 14 ইন্টু 20, 280 এত নিউটন সেকেন্ড। যেটা ইচ্ছা সেটা করেন। বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু আপনাদের কোনো সমস্যা হয়েছে? হওয়ার কোনো কথা না। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি, অত্যন্ত সহজ।